জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, উভয় কক্ষে পেয়ার পদ্ধতি, জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর আগে অভিন্ন দাবিতে 3 দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক 7টি রাজনৈতিক দল। এর মধ্য দিয়ে আলোচনার টেবিল থেকে রাজনীতি গড়ালো রাজপথে। ভোটের আগে শক্তি প্রদর্শনের এই রাজনীতির লক্ষ্য কি শুধুমাত্র দাবি আদায়, নাকি নেপথ্যে রয়েছে অন্য কিছু? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজ। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে, একে একে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। সেই সঙ্গে আরও আছেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। দুজনের কাছে অভিন্ন একটি প্রশ্নই রাখতে চাই শুরুতে। যেমনটি বলছিলাম যে ভোটের আগে শক্তি প্রদর্শনের যে রাজনীতি আমরা দেখছি, শুধুই কি দাবি আদায় লক্ষ্য, নাকি এর নেপথ্যে অন্য কিছু রয়েছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, রাজনৈতিক দলগুলো তো কিছু নীতি থাকে, কিছু কৌশল থাকে। তো একটা দাবি আদায় বা নিজেদের যে যুক্তিটা সেটা তুলে ধরার জন্য তারা নানা প্রসেস করে থাকে। একটা হচ্ছে মিডিয়া আপনাদের মাধ্যমে তুলে ধরা, নিজেদের প্রচারণা চালানো, সভা সমাবেশ করা। তো জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যে দাবিগুলো নিয়ে কথা বলছে, এই দাবিগুলোর সাথে কিন্তু আমাদেরও অলমোস্ট কিছুটা মিল আছে। তো ওনারা একটা রাজপথের কর্মসূচিতে গিয়েছেন, আমরা যারা এই একই চিন্তার আছি বা দাবির জায়গায় আমাদের একটা মিল আছে, আমরা কিন্তু আমাদের দাবিগুলো অন্যভাবে পেশ করছি। আজকেও কিন্তু আমরা একটা মিটিংও করেছি এই একই দাবিগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে। তো জামায়াতের যেহেতু শক্তি আছে, সে শক্তি প্রদর্শন করতেই পারে। শক্তি থাকলেই তো কেউ প্রদর্শন করার ইচ্ছা তৈরি হয়, তাই না? তো আমি এটাকে একটা রাজনৈতিক কৌশল হিসেবেই দেখি। এবং এই কৌশল কখনো কখনো কৌশল তো খুব ভালো কাজ দেয়, আবার কখনো কখনো কৌশল কিন্তু ব্যাকফায়ারও করে। যেমন অনেকে কিন্তু এটাকে সমালোচনা আকারেও দেখছেন যে একদিকে টেবিলে আলোচনা চলছে, আবার আরেকদিকে রাজপথে কেন? আমরা যদি টেবিলে আলোচনা করার কথা বলার সুযোগ না পাই, বা আমাদের কণ্ঠরোধ করা হয়, বা আমাদের দাবিগুলো তুলে ধরার সুযোগ না থাকে, তাইলে তো বিএনপির তরফ থেকে বলা হয়েছে এ ধরনের আচরণ দ্বিচারিতা। না, এটা আমি তো আপনাকে বললাম যে সমালোচনা কেউ করতে পারে একজন আরেকজনের বিষয় নিয়ে। তবে আমি মনে করি না যে একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে আরেকটি রাজনৈতিক দলের মানে খারাপভাবে দেখা উচিত, বরং ওয়েলকাম করা উচিত যে ঠিক আছে, ওনারা রাজপথে আন্দোলন করছে। যৌক্তিক কথাটা যদি আমার বলার স্পেস থাকে, বলার থাকে, যেমন আমরা যেটা বলি যে রাজনীতি কি, আন্দোলন কি রাজপথে হবে না সংসদে হবে? পার্লামেন্টে যদি আপনি একটা কথা বলতে পারেন, কারণ পার্লামেন্টে কিন্তু ন্যাশনালি কিন্তু আপনি জানেন যে লাইভ ব্রডকাস্ট করা হয়। আমরা যে মানে ঐকমত্য কমিশনে বক্তব্য রাখছি, আমাদের বক্তব্যগুলো কিন্তু প্রতিদিন লাইভ সম্প্রচার করা হচ্ছে। এরপর যখন আমরা বেরোয় আসি, তখন কিন্তু মিডিয়াও আবার আমাদের কথাগুলোকে মানে কভার করছে। ফলে আমাদের কথাগুলো তো পাবলিকের কাছে আমরা দিতে পারছি। মানে আপনি হচ্ছে দাবিটা কার কাছে দিবেন? একটা হচ্ছে যে যারা দাবি বাস্তবায়ন করবে সরকার, আরেকটা হচ্ছে যে পিপলকে জানানো যে আপনারাও আমাদের দাবির পক্ষে আসেন। তো সেই জায়গাটা যখন আমরা করতে পারছি, তখন আমি আরও এক্সট্রা একটা পলিটিক্যাল কর্মসূচি দিব কিনা। নীতিগতভাবে হয়তো বিএনপি এটার বিরুদ্ধে, আমরা আমাদের জায়গা থেকে আমরা মনে করি এটা একটা দল, তার স্বাধীনতা আছে। কিন্তু মুজিবুর রহমান মঞ্জু, একটি বিষয় বুঝতে চাই, জামায়াতের এই আন্দোলন আসলে কার বিরুদ্ধে? জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে, নাকি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে, নাকি সরকারের বিরুদ্ধে? এই জবাবটা তো জামাত ভালো দিতে পারবে। তবে আমার যেটা মনে হয় আর কি, যে এটা জামাত এক ধরনের রাজপথের এই আন্দোলন দিয়ে সে এক ধরনের জনসমর্থন তৈরি করতে চায়, এবং পাশাপাশি সে রাজপথেও একটু শক্তি প্রদর্শন করে এটা জানান দিতে চায় যে না, আপনারা যদি আমাদের এই দাবির ব্যাপারে যদি ঐকমত্য না থাকেন, তাহলে কিন্তু আমরা রাজপথে আন্দোলন করব। এখন এই আপনাকে যেটা বললাম, কৌশল অনেক সময় হয় কি মানে ব্যাকফায়ার করে। এখন ধরেন যদি অন্য কোনো রাজনৈতিক দলও আবার এই দাবির বিপক্ষে নেমে রাস্তায় শক্তি প্রদর্শন করে, তখন নীতি নির্ধারণী জায়গা থেকে চিন্তা করবে বাবারে কার শক্তি বেশি কার কম, তখন কিন্তু একটা দ্বিধা তৈরি হতে পারে। তো এখন এই ধরেন কালকে আমরা যদিও অনুরোধ করেছি যে এটা পাল্টে যাতে কেউ কর্মসূচি না দেয়, কালকে ধরেন একই দাবির বিপক্ষে দাঁড়িয়ে যদি কোনো রাজনৈতিক দল আবার পাল্টা কর্মসূচি দেয়, তখন দেখা যাবে আমরা যে আলোচনার একটা সুন্দর পরিবেশে আলোচনাগুলো করছি সেটা আবার বিঘ্ন হতে পারে। তা আমি যখন কর্মসূচি দিব, এটা যেমন আমার অধিকার, আবার অন্য যদি কেউ কর্মসূচি দেয় সেটাও তো আবার তার অধিকার, তাকেও তো আমি আবার
নিষেধ করতে কিন্তু পারি। গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনীতির সংস্কৃতির পরিবর্তন আমরা কেন করতে পারলাম না? কেন সেই শক্তি প্রদর্শনের রাজনীতি, সেই আবারও পুরনো চেহারার রাজনীতি আমাদের দেখতে হবে? না, এটা সত্য, এটা আপনি খুবই ভালো কোশ্চেন রেজ করেছেন। আমরা তো চাই যে আমরা ডিসিশন মেকিং প্রসেসে যদি আমরা অংশগ্রহণই করতে পারি বা নীতি নির্ধারণী জায়গায় যদি আমি কথা পৌঁছাতে পারি, তাহলে আমার রাজপথ বন্ধ করে আমি কেন করব? বা আমি যদি আমরা একটা সংস্কৃতি চালু করতে পারি যে ঠিক আছে, আমরা যদি মিছিল মিটিং করতে হয় আমরা ফ্রাইডেতে করব, বন্ধের দিনে করব, যাতে জনদুর্ভোগ না হয়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি আবার ফ্রাইডেতে করলেন, মানুষজন তো দেখলো না। কারণ আমরা তো আবার চাই যে মানুষকে দেখাতে যে আমার সমাবেশটা অনেক বড়, আমার মানুষ অনেক হয়েছে। তা এখন যেহেতু জামাতের কিন্তু প্রচুর মিডিয়া কাভারেজ আছে, এখন জামাত যদি একটা মানে প্রেস কনফারেন্সও করে, আমরা দেখি যে হিউজ পরিমাণ মিডিয়া তারা সেখানে কাভার করছে। তো তারপরেও হয়তো তাদের নীতি নির্ধারকরা মনে করেছেন যে শুধু এই কাভারেজে হবে না, তাদেরকে একটা বড় সমাবেশ করেও এটা করতে হবে, সেটা তারা নিয়েছেন। এটা তাদের কল্যাণের চিন্তা করে হয়তো তারা নিয়েছেন। কিন্তু এই যে প্রশ্নটা রেজ করে আপনি যেটা বলেছেন যে নতুন সংস্কৃতিতে আমরা এটা চাই না, আমরা তো চাই যে টেবিলে বসে আমরা সমাধান করব। যেটা আমি টেবিলে বসে সমাধান করব, সেটার জন্য আমি রাজপথে কেন শক্তি প্রদর্শন করতে যাব? এই প্রশ্ন তো তুলতেই পারে, এবং এই প্রশ্ন তো জামাতকে অবশ্যই ফেস করতে হবে, বা যারা করেছেন অন্যান্যরা তাদেরকেও ফেস করতে হবে। তবে আমি যেটা মনে করি, আমরা যে দাবিগুলো নিয়ে কথা বলছি, এই দাবিগুলো কিন্তু অনেকটাই যৌক্তিক। বেশ একটা অংশ কিন্তু এখানে অলরেডি বাস্তবায়নের পথেই আছে। বিশেষ করে আমাদের মূল দাবি যেটা, সেটা হচ্ছে জুলাই সনদকে একটা আইনি ভিত্তি দিতে হবে, এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচনী ফ্রেমওয়ার্কটা তৈরি হতে হবে। এটা আমরা লাস্ট যেটা ঐকমত্য কমিশনে যে প্রস্তাবটা উপস্থাপন করা হয়েছে, সেটার ব্যাপারে আমরা দেখলাম যে অলমোস্ট আমরা সবাই কাছাকাছি এসেছি। বিএনপিও কালকে লাস্টে যে বক্তব্যটা দিয়েছেন, সেটাও এরকম যে তারা একটা গণভোট করে এটাকে একটা বৈধ প্রক্রিয়া, বৈধতা দেওয়ার ব্যাপারে তাদেরও দ্বিমত নাই, বা তারা হয়তো নমনীয় হবে। এনসিপিকেও দেখেছি তারা কিছুটা নমনীয়তা প্রদর্শন করেছে। জামাত তো এই কমিশনের যে প্রস্তাব, এটাকে সমর্থনই করেছে। আমরাও কিন্তু আমাদের পক্ষ থেকে বলেছি যে যদিও এই প্রসেসটাকে আমরা পরিপূর্ণভাবে শুদ্ধ মনে করছি না, বা কিছুটা ঝামেলাপূর্ণ মনে করছি, তারপরেও আমরা বৃহত্তর স্বার্থে আমরা বলেছি যে এটাকে আমরা মেনে নিতে রাজি আছি। আজকে কিন্তু আমরা একটা 8টা দল মিলে একটা নিজেরা বসেছি অনানুষ্ঠানিকভাবে, সেখানেও কিন্তু আমরা একমত হয়েছি যে আমরা আমাদের মতকে বিসর্জন দিয়ে হলেও জাতীয় ঐকমত্যের স্বার্থে আমরা এই জুলাই সনদটা বাস্তবায়ন করে দ্রুত যাতে নির্বাচনটা টাইমলি করা যায়, সে ব্যাপারে আমরা একটা মধ্যস্থতাকারী ভূমিকা পালন করব, এবং আমরা আশা করি এটাতে আমরা সফল হব। এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সামনে সুপারিশ আকারে উপস্থাপন করেছে, সেটি হচ্ছে বিশেষ সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোর বাস্তবায়ন এবং জনগণের রায় নেওয়ার জন্য গণভোটের আয়োজন করা নির্বাচনের দিন। কিন্তু আমরা গণভোটের মধ্য দিয়ে আসলে জনরায়ের একেবারে সঠিক প্রতিফলনটা কি দেখতে পাবো? সে আলোচনায় ফিরতে চাই পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। আপনার কাছে একই প্রশ্ন নিয়ে আসতে চাই। আজ আমরা যেমনটি দেখলাম যে জামাত বিক্ষোভ সমাবেশ পালন করছে, ধর্মভিত্তিক 7টি রাজনৈতিক দল অভিন্ন দাবিতে পৃথক পৃথক কর্মসূচি পালন করছে। জানতে চাই যে ভোটের আগে এই যে শক্তি প্রদর্শনের রাজনীতি, সেটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ মঞ্জু ভাই, বলে দিয়েছেন অনেকটাই। দেখেন, আপনিও বলেছেন যে এই যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনের তো কিছু যৌক্তিকতা থাকতে হবে, যে এই আন্দোলনটা আমরা করছি কার বিরুদ্ধে, কি কি দাবি নিয়ে, কে বাস্তবায়ন করবে। তো কার কাছে আমি এই দাবিগুলো জানাচ্ছি? কারণ আমরা সকলেই জানি যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের দলগুলোর আকাঙ্ক্ষা অনুযায়ী একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা প্রতিনিয়ত সরকার আমাদের ডাকছেন, কিংবা আমরাও সরকারের সাথে দেখা করার জন্য তাদের কাছে জানাচ্ছি। সরকারের সঙ্গে আমাদের এই বর্তমান ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের একটি সুসম্পর্ক বিদ্যমান, এবং সেই জায়গায় যদি দেখেন আমাদের দল গণফোরাম বা যে মঞ্জু ভাইয়ের এবি পার্টি, আমাদের চেয়ে তো খুব বেশি সুবিধাজনক পজিশনে জামাত ইসলামী রয়ে গেছে। কারণ আপনি দেখেন যে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে যে 2-3টি রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদাভাবে বসছে, তার মধ্যে আমাদের সাথেও আগে বসেছে আলাদা আলাদাভাবে, কিন্তু সম্প্রতিকালে যদি দেখেন তাহলে জামাত ইসলাম, বিএনপি এবং এনসিপি তাদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে, তাদের কথাবার্তা শুনছে, এই করছে। তো এরপরে একটা জন আকাঙ্ক্ষা, এবং আমরাও চেয়েছি যে সংস্কার হোক,
এবং এই সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশনে আমরা নিয়মিতভাবে বসছি। মঞ্জু ভাই আসেন মাঝে মধ্যে, তার দলেরও প্রতিনিধি থাকেন, আমি গণফোরাম থেকে প্রতিদিনই প্রতিনিধিত্ব করি। তো আমরা যে সেখানে বসে একটা বিষয়ে একমত পোষণ করেছি, কোনো জায়গায় আমরা কিছুটা দ্বিমত পোষণ করেছি। এখন এটা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, সেখানে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল মতামতগুলো দিয়েছি। এখন সেই জায়গায় এমন কিছু ঘটে নাই যে আপনি বাইরে যে আন্দোলন করে একটা চাপ তৈরি করে কিংবা এইটা না হলে আমরা নির্বাচনে যাব না বা নির্বাচন হতে দেব না, এই ধরনের একটা জায়গায় চলে যাচ্ছে। সবচেয়ে বড় যে ব্যাপারটা আমি বলি, এখানে একটা বিশেষজ্ঞদের একটা যৌথ মতামত আমরা কালকে দেখেছি। সেখানে এর আগেও আমরা বলেছি যে 5টি দাবি নিয়ে এই দলগুলো আন্দোলন করছে, তার মধ্যে কয়েকটি দাবি যেটার পক্ষে আমরা দ্বিমত পোষণ করি। যেমন তারা বলছে বিশেষ সাংবিধানিক আদেশ। আমরা তো সবসময় বলছি যে 8ই আগস্ট 2024 বিদ্যমান সংবিধানের অধীনে আপনি শপথ নিয়েছেন এবং এরপরে এই সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে, সরকার পরিচালিত হচ্ছে। আমরা যে এই ঐক্যমত্য কমিশনে বসছি, বিদ্যমান সংবিধানের বিভিন্ন ধারা উপধারা আমরা কিন্তু সেখানে সংশোধনের প্রস্তাবগুলো দিচ্ছি। তাহলে আজকে যদি বলা হয় যে এই সরকারটা বিপ্লবী সরকার এবং এই সংবিধান যেটা আছে এই 5ই আগস্টের পরে এই সংবিধান কার্যকর না, এরকম ধরনের প্রশ্ন সরাসরি চলে আসছে। তার মানে কি আমরা কি রাষ্ট্রটাকে একটি সাংবিধানিক শূন্যতার মধ্যে নিয়ে যেতে চাই? কারণ সংবিধান বহাল থাকলে বিশেষ সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো সুযোগ নেই। কে দেবে? এটা রাষ্ট্রপতি দিতে পারবে না। এটা তখন হয় যদি মার্শাল ল হয়, যদি বিপ্লবের মাধ্যমে সরকার গঠিত হয় এবং সেখানে যদি সংবিধান স্থগিত করা হয়। এবং এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে, সেখানে কি আমাদের বিপ্লব করলে আমরা রাষ্ট্রীয় বলেন, রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, অর্থনৈতিক পরিবর্তনের কোনো অঙ্গীকার নিয়ে কি বিপ্লব সংগঠিত হয়েছে? হয়নি। এখানে যেটা হয়েছে সেটা একটি অভ্যুত্থান, সরকার পালিয়ে গেছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এবং পাশাপাশি বিগত 15 বছর ধরে আমাদের দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণের ফলে সেগুলো প্রায় আমরা যদি বলি যে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। তারপরে নির্বাচন ব্যবস্থা মোটেও ছিল না। এর মধ্য দিয়ে আন্দোলনের পরে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রকে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা পথ তৈরি করেছি। সেই জায়গায় আমরা এই রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, আমরা তো সকলে ঐক্যমত্য পোষণ করছি। তাহলে এই জায়গায় যেখানে আমরা গতকালও একসাথে বসেছি দীর্ঘ সময় সন্ধ্যার পর পর্যন্ত, তাহলে আমরা একসাথে প্রতিদিন বসছি, এগুলো নিয়ে আলোচনা করছি এবং সেই জায়গায় আমরা বলছি যে এটা এমন একটা ভিত্তি। আমরাও তো বলছি যে হ্যাঁ, জুলাই সনদে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল স্বাক্ষর করতে রাজি হয়েছি। আচ্ছা, আমরা যদি এই কথাটা বলি, মঞ্জু ভাই এখানে আছেন, যে এই জুলাই সনদ বাস্তবায়ন করবে কারা? এটা তো রাজনৈতিক দলগুলো এবং জনগণের কাছে আপনি অঙ্গীকার করছেন। তো কি করছেন? যে আমরা ক্ষমতায় গেলে এটা বাস্তবায়ন করব, কিংবা আমরা যারা সরকারে যাব কিংবা বিরোধী দলে থাকব, এই ক্রিয়াশীল রাজনৈতিক দল তো জনগণের কাছে দায়বদ্ধ। কারণ আপনি যদি একভাবে দেখেন যে আমরা যারা নিবন্ধন পেয়েছি, রাজনীতি করার জন্য আইনি নিবন্ধন কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে, প্রতীক দেওয়া হয়েছে, আমরা জাতীয় নির্বাচন করব। তাহলে আমাদের জনগণের কাছে একটা দায়বদ্ধ রয়েছে। এখন ক্ষমতায় যাওয়ার পরে যদি সেটা আমরা পালন না করি, আমরা তো মনে করি যে এইটা যেই দল করবে না তাদের প্রতি আজকে আমরা হয়তো অবিশ্বাস রেখে কথা বলছি, তো তাদের তো রাজনৈতিক মৃত্যু হবে। আমরা কেন জনগণের উপরে ছেড়ে দিতে চাচ্ছি না? কারণ সংবিধানে তো বলা আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ। তা আমরা জনগণের কাছে ছেড়ে না দিয়ে আমরা নিজেরা তো বিভক্তি করছি কেন? এই জায়গাতে আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে দাবিগুলো জুলাই সনদ নিয়ে আমরা এতদিন বসে আমরা ঐক্যমত্য পোষণ করলাম, সেখানে আমরা এখন সেটা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে বিভক্তি বিভাজন এবং এর মধ্য দিয়ে আমরা নির্বাচনকে নিয়ে প্রশ্ন তুলছি যে আমরা এই জুলাই সনদ সাথে সাথে এই যে পিআর না হলে আমরা নির্বাচনে যাব না, তারা যে 5 দফার দ্বিতীয় দফা বলল। আচ্ছা, আমি একটু মঞ্জু ভাইকে শ্রদ্ধা রেখে বলি, আচ্ছা বলেন তো দেখি, জামাত ইসলাম, কালকেও আমি একটা টেলিভিশনে তাদের প্রশ্ন করেছি যে এই অভ্যুত্থানের পরে সম্প্রতি তারা পিআর নিয়ে দাবি তুলেছে। তারা যে দীর্ঘ সময় রাজনীতি করেছে, কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সরকার
ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু এই পিআর পদ্ধতি নিয়ে তো আমরা আন্দোলন করি নাই। এক, দুই হচ্ছে যে পিআর পদ্ধতি করা যাবে না আমি তা বলছি না, কিন্তু আমাদের দেশে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন, এই পিআর পদ্ধতির সম্পর্কে জনগণও অত সচেতন না। এক, দুই হচ্ছে আমাদের যে নির্বাচন যারা করবে, নির্বাচন কমিশন, তাদেরও তো এই প্রস্তুতি নাই। তাহলে এই জায়গায় আমরা যদি বলি যে আগামী নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে, আর না হলে আমরা মানি না। দ্বিতীয়ত, এই যে আমরা ঐক্যমত্য কমিশনে বসছি, সেখানে তো তারা প্রথমেই এই কথাটা বলতো যে পিআর পদ্ধতি আলোচ্য সূচিতে আনতে হবে, যদি না আনেন উভয় কক্ষে, তাহলে আমরা এখানে বসবো। তারা এটা তুলেছে, তারা সেটা বলেছে, তারা বলেছে উচ্চ কক্ষে, নিম্ন কক্ষেরটাও তারা বলেছে, বিশেষ করে জামাত এবং আপনার ইসলামী আন্দোলন প্রথম থেকে তারা বলেছে, কিন্তু তারা তো এটা বলে না, এবং এটা তো আলোচ্য সূচি ছিল না। সর্বশেষ যেটা এসেছিল যে উচ্চ কক্ষের ব্যাপারেই তারা বলেছে, কিন্তু এখন এসে তারা বলছে যে উভয় কক্ষে পিআর না হলে আমরা নির্বাচনে যাব না। এই যে কথাগুলো বলে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং দীর্ঘ 15 বছর এখানে গণতন্ত্র ছিল না, আন্দোলনের পরে একটি অনির্বাচিত সরকারের কাছে রাষ্ট্র, এবং তারাও ভালোভাবে চালাতে পারছে না, এখানে স্থবির হয়ে গেছে সর্বক্ষেত্রে। আপনি আইন শৃঙ্খলা দেখেন, বিচার ব্যবস্থা দেখেন, অর্থনৈতিক ব্যবস্থা, দেশি বিদেশি বিনিয়োগ, সব কিছু থমকে গিয়েছে। সেই জন্যে এই রাষ্ট্রটা নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে বা রাজনৈতিক দলগুলোর কাছেই নিরাপদ। আমি শেষ করছি এটা বলে, আপনি দেখেন নেপালে যে ঘটনা ঘটলো, নেপালে কিন্তু দায়িত্ব নিয়েছে একজন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, এবং দায়িত্ব নিয়েই তিনি বললেন যে 6 মাসের মধ্যে, এবং তিনি নির্বাচনের ডেটও ঘোষণা করে দিলেন, এবং এটাও বললেন যে ওর পরে আর একদিনও আমি। কিন্তু ডক্টর মিজানুর রহমান, নেপালে তো কোনো সাংবিধানিক যে সংকট বাংলাদেশে তৈরি হয়েছে সেরকম কোনো সংকট তৈরি হয়নি, সেখানে পুরোটাই আসলে রাজনৈতিক সংকট। কিন্তু আমার যে প্রশ্নটি আপনার কাছে সেটি হচ্ছে, একদিকে এক পক্ষ সংবিধানের অস্তিত্বকে অস্বীকার করছে, অন্যদিকে অন্তর্বর্তী সরকার গঠন, 1 বছর অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক, প্রশাসনিক এবং বিচারিক যে কার্যক্রম চলো, সেগুলোকে তাহলে আসলে বৈধতা সংকটে পড়তে যাচ্ছে কিনা, সে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সন্ধ্যা, আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর মিজানুর রহমান, যে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, একটি পক্ষ বলতে চাইছে 72 সংবিধানের কোনো অস্তিত্ব বর্তমানে নেই। যদি তাই হয় তাহলে অন্তর্বর্তী সরকার গঠন এবং 1 বছর ধরে চলা সাংবিধানিক বিভিন্ন কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম, বিচারিক কার্যক্রম এবং অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নের মুখে পড়বে কিনা? তা তো পড়েই, এবং এটা রাজনৈতিকভাবে কোনো একটি দল বললেই তো আর সেই জিনিসটা কার্যকর হয় না। কিন্তু আমরা যখন দেখি যে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলগুলোর কোনো একটা জায়গা থেকে এরকম প্রশ্ন আসে, তখন এটা আমাদেরকে আহত করে। কারণ এই কথা তাদেরকে তো বলতে হবে যে তারাই যে সংবিধানের বাইরের কি রাষ্ট্র পরিচালিত হচ্ছে। কারণ যেদিন সংবিধান অনুযায়ী সংসদ, আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছে তারা শপথ নিয়েছে, সেদিনই তো তারা ডিক্লেয়ার করেছে। তাহলে সুপ্রিম কোর্টে গেলেন কেন? এই যে সুপ্রিম কোর্টের সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী আপনি যে রেফারেন্স নিয়ে শপথ গ্রহণ করালেন বা করলেন, তো সব কিছুতে একটা প্রেক্ষাপট, এগুলো নিয়ে পক্ষে বিপক্ষে আমরা নানা ধরনের যুক্তিতর্ক দিতে পারবো যে কে কখন মতামত দিয়েছে, কি দিয়েছে। কিন্তু একটি অভ্যুত্থানের পরে তো সকলেই রাষ্ট্রপতির কাছে ছুটে চলে গিয়েছেন, জামাত সহ সেদিন, এবং সেখানে তো রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে এবং সেখানে আপনার শপথ অনুষ্ঠানের আয়োজন করেছে। আমারও তো ওই অনুষ্ঠানে থাকার সুযোগ হয়েছে। তা আমরা তো এই দেশের সকল জনগণ কিন্তু এটা সাক্ষী যে এই সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, এবং পরদিন থেকে এই সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে। আর একটু আগে যেটা বললাম যে আমরা যে ঐক্যমত্য কমিশনে বসছি, আমরা কিন্তু এই সংবিধানের কোন কোন ধারার কি কি পরিবর্তন আনতে চাই, সেটাই তো সেখানে আমরা মতামতগুলো দিচ্ছি। তাহলে আজকে যেখানে ফেব্রুয়ারিতে আমরা নির্বাচনের কথা বলছি, সেখানে যদি আমরা বলি যে এই সরকারটা বিপ্লবী সরকার, আমরা যদি বলি যে এই সংবিধান কার্যকর নেই, এবং নানাভাবে যদি আমরা বলতে থাকি, তাহলে তো আমরা গণতন্ত্রকেই প্রশ্নবিদ্ধ করতে চাই, কিংবা গণতন্ত্রহীনতার দিকে আমরা যদি চলে যাই। যদি যথাসময়ে নির্বাচন হয়ে রাষ্ট্র যদি গণতন্ত্রের উত্তরণের পথে যদি আমরা নিয়ে যেতে ব্যর্থ হই, তাহলে এই রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে? সেই জন্য আমি যে কথাটা আপনাকে বলতে চাই যে এই কথাগুলো যারা বলছে
তারা ঠিক বলছে না। আর একটা কথা বলে শেষ করতে চাই, আমি গতকালও ঐক্যমত্য কমিশনকে বলেছিলাম সরকার এই জায়গাটা কিছু কিছু জায়গায় যেগুলো রাজনৈতিক দল কিংবা বাইরে কিংবা ইউটিউবাররা দেশে বিদেশে বসে নানান কথা বলতে পারে, কিন্তু সরকারই এই সুযোগটা করে দিয়েছে। আপনি জুলাই ঘোষণাপত্র যেটা, তার 3 নম্বর দফাতে যদি আপনি দেখেন, সেখানে সরকারই বলেছে যে 1972 সালের সংবিধানের প্রণয়ন পদ্ধতি ও কাঠামোগত দুর্বলতার কথা তারা বলেছে। এই সরকার তো সেটা বলতে পারে না। সরকারের পর্যায় থেকে কখনো আপনি একটি সংবিধানের প্রণয়ন পদ্ধতি নিয়ে বলতে পারেন না। এই কারণে পারেন না যে 1971 সালে 10ই এপ্রিল যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনতার যে ঘোষণাপত্র যার আলোকে মুজিবনগর সরকার গঠিত হয়, সেখানে ক্লিয়ার বলা আছে যে আমরা 1970 সালে পাকিস্তানে কাঠামোর মধ্যে একটি সংবিধান প্রণয়নের জন্য নির্বাচিত হয়েছিলাম, কিন্তু সেখানে এটা সম্ভব হয়নি। এই জন্য আমরা নির্বাচিত তারাই আমরা মুক্তিযুদ্ধের ঘোষণা দিলাম এবং বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পরে আমরা সংবিধান তৈরি করব। এবং সেই আঙ্গিক অর্থাৎ একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে 1972 সালের সংবিধান প্রণয়ন হয়েছে। এখন 53 বছরে যদি এ পরে এসে আপনি যদি সেই 72-এর সংবিধানের প্রণয়ন পদ্ধতি দিয়ে প্রশ্ন তোলেন, তাহলে তো প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্টকে প্রশ্নবিদ্ধ করলেন, তাহলে তো আপনি পুরো মুক্তিযুদ্ধকেই প্রশ্নবিদ্ধ করলেন। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। মুজিবুর রহমান মঞ্জু, সংবিধানের অস্তিত্ব অস্বীকার করার কোনো সুযোগ আছে কিনা? গণঅভ্যুত্থানের পরও তো আমরা দেখেছি যে রাষ্ট্রপতি এতদিন ধরে সংবিধানের 93 অনুচ্ছেদ বলে এত এত অধ্যাদেশ জারি করলেন, আইন প্রণয়ন, সংশোধন ও বিচার কাজ হলো, তাহলে এসবের কি হবে? না, এটা একটা জটিল কোশ্চেন। মিজান ভাই যেভাবে খুব ক্লিয়ারলি বলছেন, আমি এভাবে ক্লিয়ারলি বলার সুযোগ আছে বলে মনে করি না। কারণ দেখেন, এই গণ অভ্যুত্থানটা যেটা হয়েছে, এটা অনিবার্য হয়ে পড়েছিল কেন? যেহেতু সংবিধান কাজ করছিল না। সাংবিধানিকভাবে যে নির্বাচন হওয়ার কথা ছিল, যেভাবে আমাদের অধিকার নিশ্চিত হওয়ার কথা ছিল, যেভাবে আমাদের অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষা করার কথা ছিল, যেভাবে জবাবদিহিতা নিশ্চিত করার কথা ছিল, এগুলো কিছুই হচ্ছিল না। এবং আপনি তো দেখেছেন, ভোটের আগের দিন ভোট হয়ে যাওয়া হয়েছে, ডামি ইলেকশন হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতা 153-54 সিটে ইলেকশন হয়েছে, কুকুর বিড়ালরা গিয়ে ভোট দিয়েছে। এই যে নানা ধরনের অদ্ভুত অদ্ভুত কাহিনী যেগুলো হয়েছে, এটা টোটালটাই হচ্ছে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের অঙ্গীকার, রাষ্ট্র অস্তিত্ব, সংবিধান সবকিছুকে ভাসিয়ে দেওয়া হয়েছে। আমরা কিন্তু চেষ্টা করেছিলাম এই সরকারকে সাংবিধানিকভাবে পরিবর্তন করার জন্য। একটা সরকারকে সাংবিধানিকভাবে পরিবর্তনের পদ্ধতি হচ্ছে নির্বাচন। আমরা নির্বাচন অংশগ্রহণ করেও দেখেছি, নির্বাচন বর্জন করেও দেখেছি। কোনোভাবে আমরা এই সরকারকে হটাতে পারছিলাম না, বরং আমাদের গণতান্ত্রিক অধিকারকে সরকার দমন করে, মেরে, কেটে, গুম করে, খুন করে নিঃশেষ করে দিচ্ছিল। ফলে অনিবার্য হয়ে পড়েছিল একটা গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান সবসময় আউট অফ দি কনস্টিটিউশন হয়, কারণ গণ অভ্যুত্থান রাষ্ট্রের আইনকে ভেঙেই করতে হয়। আপনি যেভাবে ভাষা আন্দোলন আমরা 144 ধারা ভঙ্গ করেছি, এবারও দেখবেন গণ অভ্যুত্থানের সময় আমরা কারফিউ ভঙ্গ করেছি, আমরা রাস্তায় 8 দিন 10 দিন আমরা ঘেরাও করে রাজপথে অবস্থান নিয়েছি, আমরা পুলিশের গুলির মুখেও ঘরে ফিরে যাইনি। এই যে ঘটনাগুলো ঘটেছে, এবং প্রত্যেকে আমরা রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অভিযুক্ত হয়ে মামলায় জেলেও গিয়েছি কেউ কেউ। এখন কথা হচ্ছে যে আপনি যখন একটা এক্সট্রা কনস্টিটিউশনাল প্রসেসে গিয়ে সরকারের অভ্যুত্থান ঘটে সরকারকে পতন করান, এবং শেখ হাসিনা যে পালিয়ে গেছে, এটা কি সাংবিধানিকভাবে পালিয়ে গেছে? এমপিরা যে সব পালিয়ে গেছে, স্পিকার পালিয়ে গেছে, পুলিশের আইজি পালিয়ে গেছে, সবাই যে আত্মগোপনে চলে গেছে, এরা তো সবাই, মানে এই জন্য বলছি যে মিজান ভাই যেভাবে বলছেন যে সংবিধান অ্যালাইভ, এটাও বলা যাচ্ছে না। আবার আমরা যখন দেখা যাচ্ছে যে সব কিছু শেষ, তখন আমরা কোনো কিছু একটা আশ্রয়কে ধরে তো আমাদেরকে আবার পুনর্গঠন করতে হবে। ফলে সাংবিধানিক যে রীতিটা আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছে, কোনো না কোনো একটা পদ্ধতিতে তো আমরা মানে ধরেন আমি একটা রাস্তার চলাচলের একটা নিয়ম তো আমি শিখেছি যে রাস্তার বাম দিক থেকে চলতে হবে, রাস্তার ফুটপাথ দিয়ে গাড়ি চালানো যাবে না, নানা রকমের আইন বা প্র্যাকটিসে তো আমি বড় হয়ে উঠেছি। তো এই প্র্যাকটিসটাই আবার আমাকে শৃঙ্খলার দিকে ফিরিয়ে আনবে। সেই জন্য এই জায়গাটায় আমরা যদি সবাই সবার মতের ব্যাপারে এবং মানে কট্টর পজিশন থেকে কথা বলি, তাহলে কিন্তু সমাধান হবে না। আমাদেরকে ধরে নিতে হবে যে একটা সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছিল, সংবিধান বলতে কিছুই ছিল না। আমরা সেরকম একটা পদ্ধতিতে বিদ্রোহ করে, সংগ্রাম করে, লড়াই করে আমরা দেশটাকে মুক্ত করেছি। এখন আমাদেরকে আবার যে প্রসেসে যেতে হবে, এখানে কিন্তু আপনি দেখবেন আমাদের প্রত্যেকটা প্রসেসকে কোথাও আপনি সাংবিধানিক রেফারেন্স পাবেন, কোথাও পাবেন না।
যেমন এই যে আমরা যে এখন ঐকমত্য কমিশনে বসছি, আমরা যে সংবিধানের বিধি প্রণয়ন করছি, সংবিধান সংশোধনের কথা বলছি, সংবিধান সংশোধনের দায়িত্ব কার? সাংবিধানিকভাবে নির্বাচিত সংসদের। তো আমরা যারা করছি, ঐকমত্য কমিশনও করছি, আমরা কারা? আমরা তো গণ অভ্যুত্থানের শক্তি। এটা সংবিধানের চাইতেও পাওয়ারফুল একটা জায়গা থেকে আমরা করছি। ফলে মিজান ভাইকে যখন প্রশ্ন করা হয়, আপনি সংবিধানের যে সংশোধনীগুলো আনছেন কিসের বলে আনছেন, তাই না? এটা কিন্তু আমাদের সংবিধানে কভার করে না। হ্যাঁ, উনি হয়তো বলবেন যে আমরা তো এই সরকারের 106 এর মধ্য দিয়ে এই সরকার একটা হয়েছে, অর্থাৎ আমরা 106টা কি, 106টা হচ্ছে রাষ্ট্রপতি বা রাষ্ট্র যদি এমন একটা অবস্থায় পড়ে যেটা সংবিধান মাধ্যমে আর সমাধান করা যাচ্ছে না, ক্রান্তিকাল, ঠিক আছে? যেমন ধরেন আপনার বাড়িতে যদি আগুন লেগে যায়, আপনি তখন সিঁড়ি দিয়ে নামতে পারছেন না, আপনি লিফট দিয়ে নামতে পারছেন না, তখন আপনাকে হেলিকপ্টার দিয়ে এসে তোলে। হেলিকপ্টার দিয়ে তোলা কি নিয়ম আছে মানুষকে? নিয়ম না, এটা সাধারণ নিয়ম না, এটা নিয়ম ব্রেক করে আপনাকে তুলে নিতে হয়, বা আপনাকে সিঁড়ি রশি বেয়ে কোনো না কোনোভাবে আপনাকে জাম দিয়ে সেখান থেকে রক্ষা পেতে হয়। তাহলে আমরা রাষ্ট্রের এরকম অবস্থায় একটা সাংবিধানিক পথ খুঁজে কোনো না কোনোভাবে আমরা এখানে সার্ভাইভ করছি। এখানে আপনি যদি কঠোর সাংবিধানিক নিয়মে যান তাহলে কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। আবার আপনি যদি মনে করেন যে আমি কিছুই মানবো না, তাহলে আপনাকে কেউ প্রশ্ন করবে আপনি কি মানবেন, এই মানার দায়িত্বটা আপনাকে কে দিয়েছে, প্রশ্ন উঠবে। ফলে মনে রাখতে হবে আমরা একটা স্পেশাল সিচুয়েশনের মধ্যে দিয়ে আছি। এখানে পিপলস উইলটাকে আমাদের সম্মান দিয়ে রাষ্ট্রটাকে ধীরে 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 আবার একটা নিয়মের জায়গায় আনতে হবে। এখানে যেহেতু আমরা বলছি যে এই সংবিধানই আমাদেরকে একটা খারাপ পথে নিয়ে গেছে, এবং এই সাংবিধানিক যেটা উনি বলেছেন আমি কিছুটা এটার সাথে দ্বিমত করব। উনি বলেছেন যে যারা এটার পরিবর্তনের কথা বলছেন ওনারা সংবিধান প্রণয়ন পদ্ধতি বা সংবিধানের তৎকালীন অবস্থানকে সমালোচনা করেছেন। হ্যাঁ, সমালোচনা করেই তো তাকে করতে হবে, ঠিক না? আপনি যখন আপনার ঘরটাকে ভেঙে নতুন করে করবেন, আপনাকে তো তার ত্রুটি চিহ্নিত করতে হবে, যে আমার আগে যে জানালা 4টা জানালা দিয়েছিল, জানালাটা দেওয়াটা ঠিক হয় না, আমার 2টা জানালাই দরকার ছিল, বা আমার আগে 2টো জানালা ছিল, এখন আমি 4টা জানালা করতে চাই। আগের যে অ্যারেঞ্জমেন্টটা করা ছিল সেটা কোনো না কোনোভাবে তার লিমিটেশনস আছে। তো এই কারণে আমি এটাতে কোনো দোষ দেখি না। আমরা হঠাৎ খুব সংবিধান করা শুরু করি, আবার হঠাৎ আমরা খুব সাংবিধানিকভাবে যখন আমাদের উপরে অত্যাচার নেমে আসে, রাষ্ট্র যখন আমাদের উপরে তার অবৈধ শক্তি আকারে এক্সট্রা কনস্টিটিউশনাল জিনিস জাগ্রত, আমাদের গুম করার কি কোনো সাংবিধানিক নিয়ম আছে? আমাদের যাদেরকে গুম করে ফেলা হয়েছে, শত শত পরিবারকে, যাদেরকে গুলি করে রাস্তায় মারা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছে, এগুলো কি আইন কানুন মেনে করা হয়েছে? করা তো হয় নাই। সুতরাং আমরা এই জায়গায় স্পষ্ট করে বলতে চাই যে আমাদেরকে এই কোয়াসি সিচুয়েশনটাকে ফেস করতে হবে। আমরা কোথায় যেতে চাই? আমরা একটা আমূল পরিবর্তন চাই। যে কথাটা এসেছে পিআর পদ্ধতি, হ্যাঁ, একটা দলের তো অধিকার আছে, সে মনে করতে পারে প্রচলিত নির্বাচন পদ্ধতির ভুল ত্রুটি ছিল বলেই সে একটা নতুন পদ্ধতির কথা বলছে, সাংবিধানিক বিভিন্ন আইনের ত্রুটি বিচ্যুতি ছিল বলেই আমরা একটা নতুন ব্যবস্থাপনার কথা বলছি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ছিল না বলে আমরা একটা ভারসাম্যের কথা বলছি, সুপ্রিম কোর্টের বিভাগগুলোর বিকেন্দ্রীকরণ ছিল না বলেই আমরা বিকেন্দ্রীকরণের কথা বলছি, আমরা 70 অনুচ্ছেদে মানে এমপিদের অধিকার ছিল না বলে তার প্রতিবাদ করতে পারতো না দলের বিরুদ্ধে, আমরা সেখানে অধিকারের কথাটা ফিরিয়ে আনছি। তাহলে আমরা তো এই জায়গাটা পরিবর্তন আনতে চাচ্ছি। তো পরিবর্তন আনতে গেলেই তো কথা আসবে যে আপনি সংবিধানকে বদলাইতেই তো চাই আমি, তাই না? আর বদলানোর জন্য তো আমাকে বলতে হবে আগে ভুল হয়েছে। এখন এটা বলতেও যদি আমি না পারি, তাহলে এখানে তো তাহলে তো কথাটা আর আগাতে পারছি না। সেই জায়গা থেকে আমি বলছি আমাদের সবাইকে সহনশীল হতে হবে। এখন কেউ যদি আমার স্বার্থের দিকের কথা চিন্তা করে আমি যদি কথা বলি তাহলে তো হবে না। যেমন আমরাও পিআরের পক্ষে, কিন্তু পিআর না হলে আমি ইলেকশন হতে দিব না, করবো না, এটা আমি বিপক্ষে। কারণ ভাই আপনি যদি আপনারটা যদি করতে না দেন, উনি যদি বলে যে উনি না হলে এটা নাই, তাহলে আমরা একমত হবো কিভাবে? আপনি যদি বলেন যে আমি এটা হলে আমি নাই। কিন্তু সংবিধান নিয়ে যে সংকটটা আমরা দেখছি, যে বিতর্কটা দেখছি, সেই বিতর্কের মূলে কি আসলে সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন, এই জায়গাটা তৈরি হয়েছে না? এটা কিন্তু সমাধান হয়ে গেছে। দেখেন, আমরা জুলাই ঘোষণাপত্রে যে সমস্ত বিষয়গুলো 84টা যে পয়েন্ট আমরা একমত হয়েছি, সেখানের মধ্যে কিন্তু আপনার 19টা বা 20টা আছে সংবিধানের সাথে সংশ্লিষ্ট, বাকিগুলো কিন্তু সংবিধান সংশোধনের সংশ্লিষ্ট না। তাহলে এই বাকিগুলোর কিন্তু সবাই একমত, যেগুলো এমনিতেই অধ্যাদেশ দিয়ে বাস্তবায়ন করে ফেলা যাবে সংস্কারগুলো। সাংবিধানিক সংস্কার যেগুলো, সেগুলো কিভাবে করবে? সেগুলো করতে গেলে বিএনপির বক্তব্য হচ্ছে যে এটা পার্লামেন্টের মধ্য দিয়ে আমরা করব, ঠিক আছে? এখন কথা হচ্ছে পার্লামেন্টের ক্ষমতা আছে কিনা। কারণ ওই 19টা বা 20টা যেই বিষয়গুলো, যেমন ধরেন আমরা বলেছি মানে সুপ্রিম কোর্টের বিভাগ করা হবে, ভাগ করা হবে, বিভাগ ভিত্তিক সুপ্রিম কোর্টের বেঞ্চ করা হবে।
আমরা বলছি যে দুটো কক্ষ থাকবে পার্লামেন্টের, এটা কিন্তু আমাদের সাংবিধানিক রাষ্ট্র ব্যবস্থার পুরো আমূল পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা, রাষ্ট্রপতি নির্বাচন করা, এগুলো কিন্তু মৌলিক সংস্কার বা পরিবর্তন করার ক্ষমতা পার্লামেন্টের নাই। পার্লামেন্ট শুধু অ্যামেন্ড করতে পারে, পার্লামেন্ট সংবিধান পুনর্লিখন, সংবিধানের সংস্কার করতে পারে না। তো সংবিধান সংস্কার করার বৈধ পদ্ধতি হচ্ছে গণপরিষদ গঠন করা। এখন আপনি গণপরিষদ গঠন করেন বা সাংবিধানিক যেটা অর্ডার, আমরা যেটা বলছি কনস্টিটিউশনাল অর্ডার বলেন, কিংবা 106 এর মাধ্যমে যেটা করেন, প্রত্যেকটা কিন্তু ভবিষ্যতে চ্যালেঞ্জ হতে পারে। প্রত্যেকটি দলেরই তো প্রস্তাব আলাদা আলাদা। যেখানে জামায়াত ইসলামী বলছে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, সেখানে এনসিপি বলছে গণপরিষদ নির্বাচন, আবার বিএনপি বলছে নির্বাচিত সংসদ। তাহলে আসলে সমাধান সূত্র আমরা পৌঁছাবো? সমাধানের সূত্রটা এই জন্য আমি বলছি, এটাই জন্যই তো আমরা এত ডিবেট করি। আলোচনাটা বিস্তারিত শুনতে চাই বিরতির পর। বিরতি ঠিক আছে। দর্শক, দেশসন্ধ্যা রিপোর্টে আবারও বিরতিতে যাচ্ছি। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশসন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। মুজিবুর রহমান মঞ্জু, সংবিধান সংশোধনে বিএনপি বলছে নির্বাচিত সংসদ সংবিধান সংশোধন করবে। জামায়াত ইসলামীর তরফ থেকে বলা হচ্ছে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডারের মধ্য দিয়ে সংবিধান সংশোধন, এবং এনসিপি বরাবরই বলে এসেছে গণপরিষদ নির্বাচনের কথা। এই যে ভিন্ন ভিন্ন পন্থার কথা বলছে রাজনৈতিক দলগুলো, তাহলে আসলে সংকটের সমাধান হবে কিভাবে? না, আমরা যেটা মিজান ভাইয়ের সাথে আমি বিরতিতে কথা বলছিলাম, কথা হচ্ছে আমরা যেহেতু একটা বিশেষ পরিস্থিতিতে এসে আবার আমরা সাংবিধানিক পথেই আসার চেষ্টা করছি, সুতরাং আমাদেরকে এখন সাংবিধানিক নিয়মের মধ্য দিয়ে কিন্তু একটা উত্তরণের পথ খুঁজতে হচ্ছে আমাদেরকে। এখানে দুটো জিনিস খেয়াল করবেন, যে পিপলস উইল বলে একটা কথা আছে, যে পিপলস উইলের উপরে বড় কিছু নাই। সেজন্য আমরা কিন্তু নানা পথ পন্থা তলাশ করছি কি করা যায়, যার কারণে আমাদের ঐকমত্য কমিশন কিন্তু এক্সপার্ট ওপিনিয়ন নিয়েছেন। ওনারা যে এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে যেটা আমাদের কাছে প্রপোজ করেছেন, যে এই সরকার একটা কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে এই সংশোধনীটা বা সংবিধান পরিবর্তনের যে কথাগুলো আমরা বলেছি, এগুলোকে ওনারা এক্সিকিউট করবেন। কিন্তু এক্সিকিউট করতে গিয়ে একটা সময়টা প্রশ্নবিদ্ধ হতে পারে যে আপনারা এটা কিভাবে করলেন, কি অথরিটি পেলেন, কে আপনাদেরকে দায়িত্ব দিল, বা আপনারা 30টা দল মিলে করলেন, এর বাইরেও তারও দল আছে, বা যারা দল করেন না, আপনাদের মতো যারা আছেন, যারা পলিটিক্স করেন না, তারাও তো প্রশ্ন তুলতে পারেন যে আমরাও তো নাগরিক সমাজের অংশ, রাষ্ট্রের অংশ, তা আমাদের মতামত কোথায়, আপনারা কিভাবে করলেন। তখন এটাকে ফাইনালি কনফার্মেশনের জন্য আমরা যেটা বলেছি সেটা হচ্ছে একটা গণভোটের আয়োজন করেন। ঠিক আছে, আমি যেটা বলি যে সংবিধান সংশোধন, পুনর্গঠন, পুনর্লিখন বা নতুন করে সংবিধান লেখার অথরিটি পায় যেটা, সেটা হচ্ছে গণপরিষদ। তা আমরা তো গণপরিষদের দিকে যাই নাই। এখন একটা গণপরিষদ গঠন করার জন্য আবার নতুন সাংবিধানিক বিতর্ক উঠবে। সেই জন্য একটা রিজনেবল সলিউশন হিসেবে এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে আমাদের এই কমিশন একটা প্রস্তাব করেছে যে একটা গভর্নমেন্ট একটা অর্ডার জারি করবে, সাংবিধানিক অর্ডারে এই 19টা বা 20টা যেগুলো আসছে, এগুলোকে ওনারা এক্সিকিউশন করে ওনারা একটা পরিপত্র জারি করবেন, একটা বলা যায় যে প্রোক্লামেশন জারি করবেন। এই প্রোক্লামেশনটা যাতে পরবর্তীতে প্রশ্নবিদ্ধ না হয়, পিপল যাতে মনে না করে, তখন পিপলের একটা মতামত নিতে হবে। এখানে একটু আমি প্রাসঙ্গিক একটা প্রশ্ন রাখি মুজিবুর রহমান মঞ্জু, গণভোটে জনরায়ের যথাযথ প্রতিফলন হবে কিনা? ইতিমধ্যে কিন্তু প্রধান উপদেষ্টা শঙ্কা প্রকাশ করেছেন পতিত স্বৈরাচার জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে। গণভোটকে ভণ্ডুল করার ষড়যন্ত্র যে তারা করবে না, তার নিশ্চয়তা কি? তারা তো অংশগ্রহণ করে না ভোটও দিতে পারে। কোনো কিছুর নিশ্চয়তা নাই। আমাদের গণভোটে নাও হতে পারে, গণভোটে ফাইনালি মানুষ এটা রিজেক্টও করতে পারে, করতে তো পারে, কিন্তু তাহলে জুলাই সনদের ভবিষ্যৎ কি হবে? আপনাকে মনে রাখতে হবে দিন শেষে রাষ্ট্রের মালিক কিন্তু জনগণ। হ্যাঁ, আপনি জনগণকে আন্ডারমাইন করলে হবে না। আপনি যদি মনে করেন আমরা এত সাংবিধানিক বিষয় বুঝি, জনগণ বুঝে কিনা, জনগণ না বুঝলে জনগণ হাসিনাকে উৎখাতের জন্য নামলো কেন শেষ মুহূর্তে? আমাদের আহ্বানে তো জনগণ নামে নাই। আমরা যখন ভোট করতে পারি নাই, আমরা যখন গুম খুন হয়েছি বছরের পর বছর, জনগণ তো আমাদের সাহায্যে নেমে আসে নাই। কিন্তু টাইমলি যাদেরকে আমরা আন্ডার এস্টিমেট করেছিলাম, জেনারেশন জিকে, জুম জেনারেশনকে, তারা কিন্তু লাস্ট মুহূর্তে এসেছে। আমরা কিন্তু পরে ভুল বুঝেছি যে আমরা তাদেরকে যে মিসআন্ডারস্টুড করেছি, না, তারা কারেক্টলি রাষ্ট্র নিয়ে ভেবেছে। তো আমি মনে করি আপনার জনগণ কম বুঝে না বেশি বুঝে না ভোট দিতে পারে কি হ্যাঁ ভোট দিতে পারে, আপনার জুলাই সনদের ভবিষ্যৎ কি হবে, সেইটা একটা জায়গায় গিয়ে তো আপনাকে থামতে হবে। থেমে কার কাছে যাবেন আপনি? কথা হচ্ছে না, আমার আপনার সম্পত্তি নিয়ে ঝগড়া, আমরা মিটাতে পারছি না, করতে পারছি না, ফাইনালি আমি কার কাছে যাই? আদালতের কাছে যাই, কোনো না কোনো একটা অথরিটির কাছে যেতে হবে। তো রাষ্ট্রেরও যখন সে কোনো কিছুর পথ বের করতে পারছে না, কালকে আমি কিন্তু কথাটা স্পষ্ট করে বলেছি, যেহেতু আমরা ঐকমত্য হতে পারছি না,
যেহেতু আমাদের মধ্যে নানা মত পথ আছে, তাহলে ফাইনালি আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণের কাছে যাওয়ার একটাই পথ, সেটা হচ্ছে রেফারেন্ডাম নেওয়া। আমরা যদি যাই তাহলে আশা করা যায় যে কিছুটা একটা সলিউশনের পথ বের হবে। এখন রাষ্ট্রের এই জটিল পরিস্থিতিতে আপনি দেখেন যে এই যে আমরা যেটা বলছি, যে বিএনপি যেটা বলছে বা এনসিপি যেটা বলছে, দুইটারই আমরা বিপক্ষে কথা বলেছি। একটা হচ্ছে এনসিপি বলছে গণপরিষদ, আর বিএনপি বলছে পার্লামেন্ট, এরাই সমাধান করবে। সমাধান যদি আপনি গণপরিষদের কাছে দেন, আমরা যদি একটা গণপরিষদ ইলেকশন করি, তো গণপরিষদ তো ইলেক্টেড হবে একটা নতুন সংবিধান সংস্কার বা জন্য। সে তো আমার এই জুলাই সনদের এটাকে সে যদি বলে যে না আপনাদের এই জুলাই সনদ আমি জানি না, আমি তো অথরাইজড হয়েছি আমার মতো করে এটা ভাবার জন্য। নতুন করে যারা ধরেন গণপরিষদ সদস্য নির্বাচিত হবে, ধরেন আমিও হলাম না, মিজান ভাইও হলো না, বিএনপির নেতারাও হলো না, নতুন কেউ আপনি হয়ে গেলেন ধরেন গণপরিষদ সদস্য, তো আপনি বলবেন যে নো আমি তো আপনাদের এই সমস্ত ডিসকাশনে ছিলাম না, সুতরাং আমি বাধ্য না আপনার এই জুলাই সনদ বাস্তবায়ন করতে। ঠিক তেমনিভাবে বিএনপি যেটা যুক্তি দিচ্ছে যে পার্লামেন্ট এটা করবে, ভাই তো নেক্সট পার্লামেন্টে যদি ধরেন 100 সদস্য হলো যারা আমাদের এই দলগুলারই সদস্য না, সে তো বলবে আমি তো এই জুলাই সনদে স্বাক্ষর করি নাই, আমি তো জুলাই সনদের পার্ট ছিলাম না, আমি জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য তো না, আমি জনগণের ভোট পেয়েছি, পার্লামেন্টে আমরা সেটা ডিবেট করব, আমরা কল্যাণের জন্য যা করব করব। অর্থাৎ আমাদের এই যে উইলটা, এই যে জনগণের উইলকে নিয়ে আমরা এত কিছু ওয়ার্ক করলাম, তাহলে কিন্তু সেটা কাজে আসবে না। সেখানে আপনি মনে করছেন যে গণভোটের মধ্য দিয়ে একটা সমাধান, গণভোট হলে যেটা হবে, আমরা কেউ বাদ পড়ছি না, আপনিও বাদ পড়ছেন না, আমিও বাদ পড়ছি না, কেউ বাদ পড়ছি না, আমরা সবাই এটা একটা নিশ্চয়তা থাকবে। হ্যাঁ, গণভোটে যেটা হবে এটা কি ফাইনাল না, এটাকে যদি আবার বাতিল করতে আরেকটা গণভোট লাগবে, আবার জনগণের কাছে আপনাকে যেতে হবে। এটা খুব পাওয়ারফুল একটা গণভোটের সমাধান আসবে কিনা সে বিষয়ে মন্তব্য জানতে চাই মিজানুর রহমান আপনার কাছ থেকে। দেখেন, আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে গণভোট কখন হয়। গণভোট যদি সংবিধান না থাকে, যেমন আমরা 1970-এ গণভোট করেছিলাম, সেখানে একটি শাসনতন্ত্র তৈরি করার জন্য ছিল না। তো 70-এ তো গণভোট হয় না, 70-এ মানে কি বলে 79-তে যদি বলেন জিয়াউর রহমান যেটা করেছে গণভোট না, আমরা 70-এ তো সেটা হয়েছে আপনার ন্যাশনাল ইলেকশন, এবং সেখানে 1970-এর যে সাধারণ পরিষদ যেটা নির্বাচিত, 70-এর নির্বাচনের পরে যেটা মানে কনস্টিটিউশন কাউন্সিল যেটা হয়েছে, কনস্টিটিউশন কাউন্সিল যেটাকে মানে গণপরিষদ গঠন করা হয়েছে, সেটা তো পাকিস্তানি এমপিদেরকে দিয়ে করা হয়েছে। হ্যাঁ, না সেই সময় তারা যেটা ঘোষণা করেছিল যে তারা পাকিস্তান কাঠামোর মধ্যে শাসনতন্ত্র তৈরি করবে, এবং সেখানে যখন সেটা করতে পারলো না, তারপরেই তো প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্ট আসলো। এখন বিশেষ করে কথা হচ্ছে একটা, যেহেতু আমরা একটি সাংবিধানিক রাষ্ট্রে বসবাস করছি 72-এর সংবিধান নিয়ে, সমস্যাটা দেখা দিচ্ছে এই কারণে যে এই 53 বছরে যে সরকারগুলো ক্ষমতায় এসেছে, তারা তাদের প্রয়োজনে সংবিধান সংশোধন করেছে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্যে, কিংবা ভোট ব্যবস্থা বলি, যাই কিছু আমরা বলি, তো জনগণের বিরুদ্ধে অনেক সন্ত্রাস দমন আইন পর্যন্ত পাশ হয়েছে। তো এই যে কাজগুলো হয়েছে 72-এর সংবিধানের পরবর্তীতে, এই 53 বছরের সরকারের যে সমস্ত ব্যর্থতা ছিল, স্বৈর শাসকের যে সমস্ত ভূমিকা ছিল, আমরা কিন্তু এগুলো সব দায় সংবিধানের উপরে চাপিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এই কথাগুলো বলছি না যে 72-এর সংবিধানের কাঠামোগত কি কি দুর্বলতা আছে, আমরা এগুলো খুব কম বলতে চাই, যেমন গতকালও বলেছি, কারণ এই সংবিধানের প্রণেতা আমাদের নেতা গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন। আমরা যখন এগুলো নিয়ে কথা বললে হয়তো মনে করবে যে ডক্টর কামাল হোসেন সংবিধান প্রণেতা, এই কারণে গণফোরাম চায় না যে সংবিধানে কিছু হাত দেয়া, কিন্তু আমরা কিন্তু তা বলি না। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে এই যে সংবিধান সংস্কার কমিশন, তারা প্রথমেই ডক্টর কামাল হোসেনের দ্বারস্থ হয়েছিলেন বা সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন। কামাল হোসেন স্পষ্টতই বলেছেন যে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন হতে পারে, সেটা পরিমার্জন হতে পারে, এটা হচ্ছে গতানুগতিক কাজ। এবং গণভোটের এই আলোচনার মধ্যে কিন্তু আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে পিআর পদ্ধতি নিয়ে গণভোট দেন, জনতা না চাইলে আমরাও দাবি করব। হ্যাঁ, সেই জায়গায় কথাটা হচ্ছে যে এখন আমরা সংবিধান লঙ্ঘন করেই কিন্তু জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে, কারণ সেটা পারমিট করে না একটা নির্বাচিত সরকার, তথাকথিত নির্বাচিত সরকার, সেটা তো উৎখাত হয়েছে। এরপরে যখন আমরা সুপ্রিম কোর্টের রেফারেন্স এই সংবিধান অনুযায়ী নিয়ে যখন আমরা সাংবিধানিক সরকার এবং রাষ্ট্রে ফিরে আসলাম,
তখন যেটা মঞ্জু ভাই বলেছেন যে এই কারণে আমরা সংবিধানের মধ্যে থেকেই আমরা কিভাবে এটা রাজনৈতিক সমঝোতা আসতে পারি সেই পথটাই আমরা কিন্তু খুঁজছি। কিন্তু সেই জায়গাটায় যে জায়গাটা আসছে এই যে কনস্টিটিউশন অর্ডার যেটা যারা দিয়েছে এক্সপার্টরা, আমরা তো অন্যান্য এক্সপার্টদের সাথে কথা বলেছি, তো সবাই যে এই ব্যাপারে একমত হবে তা না। এখন আমরা বারবার এটা বলেছি যে এই গণপরিষদ একটি নতুন সংবিধানের জন্য হয়, যেটা উনি বললেন যে এটা যে করবে, করার পরে তারা যে জুলাই সনদ মানবে তা তো না। এখন এটার সমাধান একটা, সেটা হচ্ছে যে আমরা যে জায়গায় আছি এটা তো রাজনৈতিক সমঝোতার দলিল। এই যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমরা যারা আছি, আজকে আমরা রাষ্ট্র সংস্কারের জন্য একমত পোষণ করেছি, আমরা এই দলিলে যদি স্বাক্ষর করি, আমরা সবসময় বলেছি যে যেটা সংবিধান সংস্কার করতে হবে তাহলে এই বর্তমান বিদ্যমান সংবিধান অনুযায়ী সেটা আপনাকে সংসদে যেতে হবে। রাজনৈতিক দলগুলোকে কিছুটা ছাড় দিয়ে হলেও তো সমঝোতায় পৌঁছাতে হবে, না হলে তো আসলে বিতর্ক জিই থাকবে। এই জায়গাটা একটু বলি যে যদি আপনি আমরা যদি সবাই স্বাক্ষর করি, যেটা একটু আগেও বলেছি, এবং সংসদে তো এই দলগুলোর মধ্যে কেউ হয়তো সরকারে যাবে, কেউ বিরোধী দলে থাকবে, তো এখন আমরা যদি সেখানে স্বাক্ষর করি যেটা আমরা বাস্তবায়ন সবাই মিলেই করব, যারা এটা করবে না জনগণের কাছেই তো তাদেরকে জবাবদিহিতা করতে হবে। আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, ধন্যবাদ জানাচ্ছি মুজিবুর রহমান মঞ্জু, আপনাকেও। দর্শক শেষ করছি দেশবন্ধুর আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।